প্রত্যেকটা শট যেন বাধাই করে রাখার মতো। প্রতিটা শটেই সাইফ মুগ্ধ করেছেন, প্রতিপক্ষকে থমকে দিয়েছেন। যখনই যেখান থেকে ফিল্ডার উঠিয়ে আনা হচ্ছে সেখানেই মারছেন। মিরপুরে প্রস্তুতি ম্যাচে সাইফ হাসানের ব্যাটিং আজকে ছিল দেখার মতো। যখন দরকার ক্লাসিক্যাল শটে 4 সেটাই করেছেন, যখন পাওয়ার হিটিংয়ে ছক্কার প্রয়োজন সেটাও করেছেন। সাইফ হাসানের পুরো ইনিংসটা ছিল দারুণভাবে সাজানো। উইকেটের অপর প্রান্তে যদি একের পর এক উইকেট না পড়তো, সাইফ হয়তো 200 করতেন। পুরো 50 ওভারই ব্যাটিং করেছেন সাইফ হাসান, যেখানে 8টা ছক্কা মেরেছেন, 133টা বল খেলেছেন, রান করেছেন 138। এক প্রান্ত থেকে সাইফ যখন মাত্রই হাত খুলতে শুরু করছেন, অপর প্রান্তে তখনই উইকেট পড়ে যাচ্ছে। পুরো ম্যাচের সিনারিও ছিল একই রকম। একটা বড় পার্টনারশিপ পেলে পুরো 50 ওভার ব্যাটিং করা সাইফের পাশে রান থাকতে পারত 200। ইনিংস ব্রেকে সাইফ হাসানকে নিয়ে কথা বলতে দেখা যাচ্ছিল শারিয়ান নাফিসকে। যতটুকু মনে হচ্ছিল সাইফের ব্যাটিংয়ে তিনি মুগ্ধ হয়েছেন। 50 ওভার টানা উইকেটে থাকা তো আর চারটিখানি কথা নয়, ফিটনেসটাও ভালো হবা চাই। সাইফ এই সময়টাই শারিয়ান নাফিসের কাছে নিজের ছোটোখাটো সমস্যার কথা হয়তো ঠিক করে নিচ্ছিলেন। মাঠের সিনারিওটা ঠিক এমনই ছিল। সাইফ যখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন, সাইফকে থামাতে পারার যেন উপায় খুঁজে পাচ্ছিল না প্রতিপক্ষ। উইকেটের আরেক পাশে একের পর এক উইকেট পড়ে গেলেও সাইফ থাকাতে ঠিক তেমন একটা প্রভাবই করতে পারেনি সাইফুদ্দিন নাসুমরা। সাইফ যেভাবে ছক্কা হাঁকাতে পারেন, সাইফের ক্যালিবার যতটা, সাইফ যদি এই একই রকম ফর্ম পুরো 1 থেকে 2 বছর কন্টিনিউ করতে পারেন, তাহলে 2027 বিশ্বকাপের জন্য বাংলাদেশের টপ অর্ডার হতে পারে দুনিয়ার অন্যতম সেরা। সাইফকে শুধুমাত্র 4 ছক্কার পাশে একটু সিঙ্গেলটা খেলতে হবে বেশ। অল্পের জন্য ক্যাচটা মিস করে গেছেন সৌম্য সরকার। পুরো ইনিংসে সাইফের এই একটা শটই বাউন্ডারি লাইনের খুব কাছাকাছি ছিল, বাকি সবগুলো শট সাইফ মেরেছেন গ্যালারিতে। আজকের ম্যাচে সাইফ যে কনফিডেন্স পেয়েছেন সেটা নিশ্চয়ই মূল ম্যাচে ভালো প্রভাব রাখতে পারে। সাইফ যদি টপ অর্ডারে নিয়মিত রান করতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট নিশ্চয়ই অনেকটাই চিন্তামুক্ত হবে।